আমন্ত্রণ সব খবরে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বিপর্যস্ত রাজধানী তেহরান, ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম ও নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে দেশটির আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল। এদিকে ইরানের নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজ। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। ইরান যুদ্ধে আমরা খুবই ভালো করছি, ফলাফলেই সেটি স্পষ্ট। এটা অসাধারণ যে আমরা 3 দিনে তাদের নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংস করেছি, যার মধ্যে কয়েকটি বিশাল আকৃতির। আমরা তাদের বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছি, তাদের যোগাযোগ ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছি। মার্কিন সেন্টকম জানিয়েছে 1 সপ্তাহে ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা, অবকাঠামো, এমনকি আবাসিক এলাকাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানের অব্যাহত হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। শনিবার রাত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইসরায়েলিরা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন ধরনের মিসাইল ছুড়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতে, বাহরাইন, কাতার ও সৌদি আরবের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বেশ কিছু মিসাইল। ইরানি মিসাইল আঘাত হানতেই ভয় আতঙ্কে ছুটোছুটি ইসরায়েলিদের। যে যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল। আবাসিক এলাকা সহ কৌশলগত অবস্থানে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। শনিবার নতুন করে হামলার পরিধি বাড়ায় তেহরান। নতুন ধরনের মিসাইল দিয়ে চালানো হয় হামলা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 200-র বেশি মিসাইল ছোড়া হয়েছে। বাংকারে স্থান সংকুলন না হয় বিভিন্ন স্থাপনার আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। প্রাণ বাঁচানোর তাগিদে সেখানে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারা। এদিকে শুক্রবারের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শনিবারও বিস্ফোরণ হয়েছে জেরুজালেমে। এর পাশাপাশি তেল আবিব এবং হাইফাতেও আঘাত হানে মিসাইল। শুধু ইসরায়েলি নয়, আরব দেশগুলো থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা জোরদার করেছে ইরান। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে ইরাকে। টার্গেট করা হয় একাধিক তেল ক্ষেত্র। বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়। ধ্বংস করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে 3rd রাডার। কাতারের মার্কিন ঘাঁটিতে থাকা FS-132 রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে প্রতিবেশীদের ওপর হামলায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেন, এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। বলেন, আরব দেশগুলোতে হামলার কোনো অভিপ্রায় ছিল না দেশটির। সৌদি আরব, কাতার আর বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য ছিল বলে জানান তিনি। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমিত পরিসরে দুবাই ও আবুধাবি থেকে বিমান চলাচলের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমি ইরানের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই। তবে দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর আর হামলা না হলে আমরাও আর আক্রমণ করব না। গতকাল ইন্টারিম কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে।
ক্ষমা চাওয়ার মাধ্যমে ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানে আরও কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেন, ইরান উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে আর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরামহীন হামলার কারণে তারা এটি করতে বাধ্য হয়েছে। ট্রাম্পের দাবি, তেহরান মধ্যপ্রাচ্য দখল করে শাসন করতে চেয়েছিল। হাজার হাজার বছরের মধ্যে এবারই প্রথম তারা প্রতিবেশী দেশগুলোর কাছে হার স্বীকার করেছে। তবে ট্রাম্পের ব্যাখ্যাকে ভুল বলে মন্তব্য করেছে তেহরান। পারস্য উপসাগরের কাছে 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার পর লক্ষ্য বানানো হয়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি নৌযানও। IRGCর দাবি, তাদের নিষেধ উপেক্ষা করে লুইস পি নামের ট্যাঙ্কারটি হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। সেটিকে প্রতিহত করতে ড্রোন হামলা চালানো হয়েছে। এটি মার্কিন মালিকানাধীন বলে দাবি তাদের। এর আগে পারস্য উপসাগরেই প্রিমা নামের মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা চালায় IRGCর নৌবাহিনী। তবে এসব হামলায় মেলেনি কোনো রকম হতাহতের খবর। ইরানের মেরিন ট্রাফিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, জ্বালানি তেল ও রাসায়নিক পরিবহন করছিল প্রিমা। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে। সরকারের পক্ষ থেকে বারবার নিশ্চয়তার পরও পাম্পগুলোতে তেল সংগ্রহে মানুষের হুড়োহুড়ি। রাজধানীর প্রতিটা পাম্পে দেখা গেছে ব্যাপক চাপ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষুব্ধ অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের পর্যাপ্ত মজুত থাকলেও গত 2 দিনে বিক্রি বেড়েছে কয়েক গুণ। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। ভোর থেকেই জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে লাইনের শেষ খুঁজে পাওয়া দায়। আসাদগেট ফিলিং স্টেশনে তেলের জন্য গাড়ির সারি জিয়া উদ্যান ছাড়িয়ে যায়। চালকরা বলছেন, তেল না পেলে গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে। তাই কেউ কেউ সেহরির পর থেকেই পাম্পে তেলের অপেক্ষায়। ভোর 6টা থেকে লাইন দিছি, এই যে এখন বেলা বাজে 10:41। এখন তো তেলের ডিপো পর্যন্ত পৌঁছতে পারি না। আমি মহাখালী দিয়ে গেলাম, একটা পাম্প খোলা নেই, সবগুলো পাম্প বন্ধ। দাম বেড়ে যাবে এই আতঙ্কে কেউ কেউ আগেভাগেই তেল সংগ্রহ করছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় গাড়ি চালকরা। অক্টেন নাই, ডিজেল নাই, লাইনে গ্যাস নাই, কেউ লাইনে দাঁড়াবেন না। 10 লিটার তেল নিতে গেলে আবার যদি 10 লিটার নেওয়া লাগে, তাহলে ওই 10 লিটার পুইরা আবার 10 লিটার নেওয়া লাগবে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যখন কাঙ্ক্ষিত তেল পাওয়া যায়, তখন চালকের মুখে যুদ্ধ জয়ের হাসি। যদিও চাহিদা অনুযায়ী তেল যথেষ্ট নয় বলে দাবি তাদের। 300 টাকা দিতে আছে, 50 তেল তো পুরাই হয়েছি, বারবার স্টার্ট আর অফ করতে করতে। আর আমাদেরও সিন্ডিকেটের দাম বাড়ানোর লেগে এটা করতেছে। কষ্টের পরে তো পাওয়ার পর একটু স্বাভাবিক যা লাগে আর কি, হ্যাপি। এদিকে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় শেওড়াপাড়া, তালতলা, মহাখালীর কয়েকটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন দীর্ঘ সময় লাইনে থাকা চালকরা। তেল ছিল, মাইক দিয়ে বলতেছে মিটারটা বন্ধ কর, মিটারটা বন্ধ কর। তারপরে মাইক দিয়ে বলার পরে মিটার বন্ধ করে দিচ্ছে, এখনকার তেল নাই। বুঝতেছি না যে আসলে আমি কিভাবে বাসায় যাবো, আমার তেলই নাই, একটু তেল নাই। সাধারণত তারা যদি 200 টাকা 100 করেও দিত। আমাদের কাছে এই মুহূর্তে বেচার মতো কিছু নাই। আমরা আগামীকালকের জন্য ওয়েট করছি, ডিপো যদি চালু হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছেন তারা। আতঙ্কে বেশি তেল সংগ্রহ না করার অনুরোধ তাদের। আমি একটা জিনিস অনুভব করছি যে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তো আমি বলবো যে ডাটা নির্ভর যেন আমরা থাকি, আতঙ্কিত যেন না হই। যেহেতু সরকার বলছেন কোনো সমস্যা নেই, আমরা যেন সরকারকে সবাই একটু সহযোগিতা করি এই জায়গাটাতে। এদিকে শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রেস নোট জারি করে জ্বালানি তেলের বিক্রির সীমা নির্ধারণ করে দেয়, যেখানে বলা হয়েছে মোটরসাইকেলে দিনে 2 লিটার ও প্রাইভেট কারে 10 লিটার, মাইক্রোবাসে সর্বোচ্চ 25 লিটার, বাসে 80 লিটার ও দূরপাল্লার বাসে সর্বোচ্চ 220 লিটার তেল সরবরাহ করা যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে পিটুনিতে এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় বোতলে করে তেল নিতে আসেন নীরব হোসেন। এ সময় বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে পাম্পের কর্মচারীরা। পরে নীরব হোসেন পাশের পাম্পে চলে যায়। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য একজনকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর আহত করে কর্মচারীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় পাম্পের 3 কর্মচারীকে আটক করেছে র্যাব।
তো আমরা ইতিমধ্যে সন্দিগ্ধ 3 জনকে অ্যারেস্ট করেছি এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে আসলে একজন জড়িত ছিল নাকি বেশি জড়িত ছিল এখন পর্যন্ত আমার কাছে এতটুকু তথ্যই আছে। নাটোরের সিংড়ায় বাস ছাড়ে মাটির নিচে পানির ট্যাঙ্কিতে 10,000 লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার নিঙ্গুইন এলাকায় অভিযান চালানো হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিঙ্গুইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাস ছাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাঙ্কিতে 10,000 লিটার ডিজেল মজুদের খবর পান তারা। পরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মেলে। পরে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী রুবেল হোসেনকে 5,000 টাকা জরিমানা করা হয়। সে সাথে উদ্ধারকৃত তেল দোকানে স্থানান্তর করে স্বাভাবিক প্রক্রিয়া বিক্রির নির্দেশ প্রদান করা হয়। রমজানে অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম আলেম ওলামা ও মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে আহ্বান জানান তিনি। বলেন, জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্য ভিত্তিক করতে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লাখ পরিবারকে জাকাত দেবে সরকার। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ইফতার আয়োজনে এসব কথাই জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি রমজানের প্রথম দিনে এতিম ও ওলামা মাশায়েখদের সম্মানে বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করলেও এবার সেই ঐতিহ্যে ছেদ পড়ে। রমজানের 17তম দিনে যমুনায় দেশের বিশিষ্ট আলেম ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রধানমন্ত্রী। মা খালেদা জিয়ার পথ অনুসরণ করে এতিম শিশুদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। দারিদ্র্য বিমোচনায় জাকাত ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করেন সরকার প্রধান। বলেন, প্রতি বছর হতদরিদ্র 5 লাখ পরিবারকে 50,000 থেকে 1 লাখ টাকা জাকাত দেওয়ার চিন্তা করছে সরকার। ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। এ সময় রমজানকে লাভ ও লোভের মাস বানিয়ে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। জনগণের কল্যাণে সরকারের প্রতিটি কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়নে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন তারেক রহমান। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে দলীয় সংসদ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করল বিএনপি। 2 দিনের কর্মশালার শেষ দিন শনিবার সকালে সেশনে অংশ নেন ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এমপিরা। সংসদ কার্যকর করতে এমপি ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ভূমিকা সম্পর্কে তুলে ধরা হয়, যার দিক নির্দেশনা দেন পার্লামেন্ট বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ নেতারা। পরে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, খামখেয়ালি নয়, জাতীয় সংসদের স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন বিএনপির সংসদ সদস্যরা। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। আশা করি আমাদের ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। রাজশাহীতে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপির জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। নিহত হয়েছেন আলাউদ্দিন নামের জামায়াতের এক কর্মী, আহত বেশ কয়েকজন। শনিবার রাত 8টার দিকে মোহনপুর উপজেলার সাকোয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাকোয়া ঈদগাহ বড় মসজিদের তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ছিল। এ সময় পছন্দের লোককে নিয়োগ দেয়া নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় জামায়াত ও বিএনপি কর্মীরা। আহত হন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি জামায়াতের কর্মী বলে নিশ্চিত করেছেন জামায়াতের উপজেলা আমির। এই ঘটনার পর থেকে আগুন জ্বালিয়ে রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করেন জামায়াতের নেতাকর্মীরা। কুমিল্লায় একটি মন্দির ও মসজিদের ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন 3 জন। আহতরা হলেন কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং বাগানবাড়ি মসজিদের মুসল্লি আব্দুল বারেক ও জিহাদ। শনিবার সন্ধ্যায় নগরীর ঠাকুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যা 6:30টার দিকে কালীগাছতলা মন্দিরে শনি পূজা চলাকালীন সময় মণ্ডপে একটি ককটেল ছুড়ে মারে 3 দুর্বৃত্ত।
অবিস্ফোরিত ককটেলটি লাঠি দিয়ে সরিয়ে ফেলার সময় আহত হন পুরোহিত। দুর্বৃত্তরা সেখান থেকে যাওয়ার পথে একটি মসজিদের সামনে আরও 2টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এদিকে মন্দিরের সামনে দুর্বৃত্তদের ফেলা যাওয়া একটি ব্যাগ হেফাজতে নিয়েছে পুলিশ। আলামত সংগ্রহ করেছি, আমাদের তদন্ত চলবে এটা, এবং আমাদের এক্সপার্ট টিম আসবে, ঢাকা থেকে এক্সপার্ট টিম আসতেছে। এটি কী ধরনের ককটেল সেটাও আমরা পরীক্ষা করে দেখব, আর কারা ঘটিয়েছে সেটা আমরা এখনই বলতে পারতেছি না। আমরা একটু তদন্ত করে আমরা পরবর্তীতে আপনাদের বলতে পারবো যে। সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের 7 মার্চে ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শাহবাগ এলাকা। শনিবার রাত 9টার কিছু পরে শাহবাগে 7 মার্চের ভাষণ বাজানোর ডাক দেয় ডাকসুর বামজোট সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আফরোজা ইমি সহ আরও কয়েকজন। পরে জাতীয় ছাত্রশক্তি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ও ডাকসুর কয়েকজন নেতা এসে মাইক সহ আন্দোলনরতদের থানায় সোপর্দ করে। ইমি সহ 2 জনকে থানায় সোপর্দ করা হয়। এ সময় কয়েকজন সাংবাদিকের ওপর আক্রমণ করতে দেখা যায়। রমনা থানার ডিসি মাসুদ আলম জানান, সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক বৈরী পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বিকেলে নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলন জেলা ও মহানগর শাখা আয়োজিত এক ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেল আমদানি রপ্তানি সহ নানা খাতে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা একটা বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে অবস্থান করছি, এবং এই বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমাদের সামনে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ এসছে। বর্তমান সরকার এই যে বৈরী পরিস্থিতির মধ্যে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যাপারে সর্বোচ্চ সজাগ আছেন। স্বাস্থ্য খাতে সংস্কার এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মোহিত। শনিবার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে এই প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত নিউ ডায়ালগ সিরিজ 2026-এর নীতিগত সংলাপে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের 2 সপ্তাহের মধ্যে হেলথ কার্ডের কাজ শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে একটি জেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি চালুর পরিকল্পনা রয়েছে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানে বিজিএমইএ নেতারা এই খাতের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, প্রথম সহ সভাপতি সেলিম রহমান, পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন সহ অন্যান্য পরিচালক এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবী সংগঠনের নেতারা। আর দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।